আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রকিবুর রহমান। আজকে আমি যে বিষয়টি নিয়ে আমার যে অতিথি আছেন ওনাদেরকে নিয়ে যে আলোচনাটি আমরা করব সেটি হচ্ছে স্থিতিশীল পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোটা খুবই জরুরি। এবং আমি মনে করি যে যেমন এই আস্থা বিনিয়োগকারীদেরও থাকতে হবে, তেমনি থাকতে হবে আপনার আর্থিক প্রতিষ্ঠানে, তেমনি থাকতে হবে মার্চেন্ট ব্যাংকের, এবং তেমনি থাকতে হবে স্টক ডিলার, স্টক ব্রোকারদের এবং সকল বিনিয়োগকারীর। এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সাথে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে দুইজন অতিথি আছেন, এবং এই দুইজন অতিথিকে আমি প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন শাকিল চৌধুরী, প্রেসিডেন্ট সেন্টার ফর এনআরবি, জনাব শাকিল চৌধুরী। আর আমার ডান পাশে আছেন অধ্যাপক শাহজাহান মিনা, যিনি একজন পুঁজিবাজার বিশ্লেষক। আপনাদের দুজনকে আমি এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে স্বাগত জানাচ্ছি। জনাব শাকিল চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি গত শনিবার আপনি একটি রাউন্ড টেবিল কনফারেন্স করেছেন, সেখানে এনআরবিদের আপনি পুঁজিবাজারে বিনিয়োগ এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ, এই দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আপনি ওই গোল টেবিল বৈঠকটি করেছেন। সবচেয়ে বড় কথা, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এসেছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি কোনো সময় দেখিনি পুঁজিবাজার সংক্রান্ত কোনো বৈঠকে, ওনাকে আমি কোনো সময় দেখিনি। এই প্রথম ওনাকে একটি বৈঠকে আপনি নিয়ে আসতে পেরেছেন। তো ওইখানে যে মেসেজ উনি পুঁজিবাজার সম্পর্কে, আপনি কি বলবেন যে এই সবাইকে যে কী মেসেজ উনি দিয়েছেন পুঁজিবাজারের উপর, এবং কী ধরনের পুঁজিবাজার উনি চান? আপনাকে অনেক ধন্যবাদ। গভর্নর সাহেবের সাথে ওখানে আপনারা দেখেছেন, আপনারাও ছিলেন, আমিও ছিলাম। আমরা খুব ক্রস সেকশন মানুষকে আমন্ত্রণ করেছিলাম। আমাদের টার্গেটটা হলো যে এই দুটো খাত, পুঁজিবাজার এবং বাংলাদেশের রিয়েল এস্টেট আবাসন খাত, এই 2010-এর পর থেকে কিন্তু বেশ স্থবির হয়ে আছে। এই দুটো খাতে যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট আছে, পাবলিক ইনভেস্টমেন্ট আছে, এবং ব্যাংকের অনেক ঋণ আছে। সুতরাং এগুলো ব্লক হয়ে থাকলে কিন্তু আলটিমেটলি এটা ইকোনমিতে একটা প্রেশার করবে। সেখানে প্রবাসীদেরও বিনিয়োগ আছে, কারণ প্রবাসীরা সহজে এই দুটো খাতে বিনিয়োগ করতে পারে। পুঁজিবাজারে আপনি 1000 টাকা থেকে শুরু করে নিয়ে মানে অনির্দিষ্ট অঙ্কের বিনিয়োগ করতে পারেন। ক্যাপিটাল মার্কেটে হয়তো একটু আপনার হয়তো রিয়েল এস্টেটে বড় ইনভেস্টমেন্ট, ছোট ইনভেস্টারদের জন্য ক্যাপিটাল মার্কেট ইজ দি বেস্ট প্লেস, এবং ওখানে ধরেন ট্রান্সপারেন্সিটা, অন্তত ইনভেস্টমেন্ট ট্রান্সপারেন্সিটা সে দেখতে পারে। এই জায়গাটাকে কিভাবে একটু আগানো যায়। 2010-এর পরে থেকে যে বাজারটা অন্তত 1000-1500 কোটি টাকা হওয়া উচিত প্রতিদিন, সেই বাজার আমরা দেখছি 200-300 কোটি টাকা, 400 কোটি টাকা এরকম হচ্ছে। তার মানে পার্টিসিপেশন কমে গেছে। এই পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য, মানুষের মধ্যে পার্টিসিপেশন বাড়ানো এবং আস্থা, যেটি আপনারা সকলেই সেদিন আলোচনা করলেন, যে পুঁজিবাজারের যে আস্থা থাকা উচিত, সেই আস্থার কোথাও ঘাটতি হচ্ছে। আইদার রেগুলেশন সাইড থেকে এটা হচ্ছে, অথবা ইনভেস্টমেন্ট সাইড থেকে হচ্ছে, অথবা যারা পার্টিসিপেট করছেন তাদের সাইড থেকে হচ্ছে। এই জায়গাগুলোকে কিভাবে একটু ফোকাস করা যায়, কারণ ক্যাপিটাল মার্কেটকে কিন্তু বিশ্বব্যাপী বলা হয়, আমার একজন অর্থনীতিবিদ এখানে আছেন, উনি বলবেন, ক্যাপিটাল মার্কেটকে বলা হয় অর্থনীতির দর্পণ। আমাদের দেশের অর্থনীতির যে গতি, যে ভাইব্রেন্স এবং যে এগুচ্ছে ইন্ডেক্সগুলোর যে পজিটিভ ক্যারেক্টার আছে, ক্যাপিটাল মার্কেট কিন্তু এটা শো করছে না। মানে ক্যাপিটাল মার্কেটে দেখা যাচ্ছে স্থবির হয়ে আছে, রিফ্লেকশন নাই। সেই রিফ্লেকশনটা কেন নাই বা কেন হচ্ছে না, এই বিষয়গুলো আসলে আমরা আনার্থ করবার চেষ্টা করেছি। এখানে আপনাদের মতো বুদ্ধা যারা ছিলেন, ইকোনমিস্টরা ছিলেন, ব্যাংকাররা ছিলেন, প্রত্যেকেই কথাগুলো বললেন যে ক্যাপিটাল মার্কেটের একটা ট্রান্সপারেন্ট এবং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা থাকা উচিত, একটা লং টার্ম ভিশন থাকতে হবে, এবং ক্যাপিটাল মার্কেটকে স্টেবল করতে হবে। গভর্নর সাহেব যে কথাগুলো বলেছেন, এবং আপনি শুনেছেন নিশ্চয়ই, উনি অন এয়ারে বলেছেন যে আমরা চাই একটা শক্ত বলিষ্ঠ পুঁজিবাজার, উনি একটি স্থিতিশীল চেয়েছেন, এবং উনি বলেছেন যে এটাকে আটকে রাখার কোনো উদ্দেশ্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের বা রেগুলেটরদের নেই। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রোটেকশন অফ দি ইনভেস্টমেন্টটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটির জন্য যে ট্রান্সপারেন্সি, আপনি ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী সময়ে যে ম্যানেজমেন্ট এসছে, বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রকমের একটা মানসিক দৃষ্টিভঙ্গি এখানে ভালোভাবে আছে, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আমরা প্রত্যেকেই স্টেক হোল্ডার্স যারা আছে, প্রত্যেকেই যদি এটিকে একটি সত্যিকার অর্থে একটি স্বচ্ছ বিনিয়োগ ক্ষেত্র হিসেবে যদি প্রস্তুত করতে পারি, তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই বলেছেন যে আমরা এটার মধ্যে যত পারি সহযোগিতা করতে চাই, এবং উনি বলেছেন যে অনেকগুলো ব্যাংকের এক্সপোজারের সমস্যা ছিল।
উনি নিশ্চয়ই ডাটা অনুযায়ী বলেছেন যে অনেকগুলো এক্সপোজার এখন মোটামুটি কাছাকাছি সহনীয় পর্যায়ে আছে। 8-10টার বাকি আছে। আর উনি বলেছেন, উনি মূলত বলেছেন 2-4টা ব্যাংক এখনো সেই রকম এটা একটু ঝুঁকিপূর্ণ আছে, এগুলো বের হয়ে আসবে এবং ডিসেম্বরের মধ্যে ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল রেজ করবার একটা কথা উনি বলেছেন। মানে আপনি উনি একটা শুনেছেন? পথ দেখিয়ে দিয়েছেন। একটা পথ দেখিয়ে কারণ দিয়েছেন। আইনের পরিবর্তন করতে গেলে একটু সময় লাগবে। তারপরে আরো একটা কথা বলেছেন যে যদি যদি সেটাও না প্রয়োজন হয়, হয় তারপরেও তো তারপর রেগুলেটরস আছে, অনেক পন্থা আছে। রেগুলেটরের মানবিক দৃষ্টিভঙ্গিও আছে, সামাজিক দৃষ্টিভঙ্গি আছে। এবং এটা আমি সকল দর্শকের জন্য বলি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এখন রেগুলেটরের পর্যায়ে কিন্তু নেই, এটা অনেকটা মানবিক হয়ে গেছে। অনেক রকমের সোশ্যাল কমিটমেন্ট তারা ফুলফিল করছেন, সিএসআর এর যে রোলগুলো আছে এগুলো করছেন। সুতরাং ক্যাপিটাল মার্কেটটা এবং রিয়েল এস্টেটটা এর বাইরে থাকবে এটা আমরা চাইনি। আমরা সেন্টার অফ এনআরবি থেকে এটাই বাংলাদেশ ব্যাংকে বোঝাতে চেয়েছি যে ক্যাপিটাল মার্কেট এবং রিয়েল এস্টেটের ইনভেস্টররা এবং তার সাথে রিলেটেড মানুষ যারা আছেন, স্মল সেভারদের এখানে ইনভেস্টমেন্ট আছে, এগুলো কিন্তু সিএসআর এর বাইরে নয়। একটি কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, শাহজাহান মিনা আপনার কাছে আসতে চাই, আপনি একজন অর্থনীতিবিদ এবং একজন পুঁজিবাজার বিশ্লেষক। গভর্নর সাহেব ওখানে একটি কথা বলেছেন যে একটি শক্তিশালী অর্থনীতির জন্য একটি শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন, এবং তিনি এটাও বলেছেন যে পুঁজিবাজার এমন পুঁজিবাজার উনি চান যে পুঁজিবাজার স্থিতিশীল হবে, এটা লাফাইয়ে লাফাইয়ে বাড়বে না, আবার লাফাইয়ে লাফাইয়ে কমে যাবে না, এবং এটা রিফ্লেকশন হবে পারফরমেন্স অফ দ্য কোম্পানির পারফরমেন্সের উপরে এটা রিফ্লেকশন হওয়া উচিত। এবং উনি বলেছেন এই একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য যা যা করার দরকার উনি স্পষ্ট বলেছেন আমি সেটা করবো। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। ওকে, আপনাকে ধন্যবাদ রকিবুর রহমান সাহেব। এবং হ্যাঁ, এই সাথে আমি শেখুল চৌধুরী সাহেবকে অভিনন্দন জানাচ্ছি যে অত্যন্ত দুইটি ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে, অর্থাৎ আমাদের পুঁজিবাজার এবং রিয়েল এস্টেট, এই দুটি ইম্পর্টেন্ট সেক্টর আমাদের অর্থনীতির, যেটা এখন স্থবির হয়ে আছে, এই দুটিকে কিভাবে সচল করা যায় এবং সেখানে বিশেষ করে আমাদের যারা এনআরবি রয়ে গেছে, অর্থাৎ আমাদের যে সমস্ত লোকজন দেশের বাইরে কাজ করছে, তাদের হাতে প্রচুর টাকা আছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, তাদেরকে কিভাবে বাংলাদেশে এই 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 বিনিয়োগ, এই দুটি খাতে বিনিয়োগে নিয়ে আসা যায়, এটা একটা মহতী উদ্যোগ। এবং সেই উদ্যোগে আপনি যে নিয়েছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এবং সাথে আরো ধন্যবাদ দেওয়া যায় যে এই পুঁজিবাজার সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে মাননীয় গভর্নরকে উনি 10 বছর পর আনতে পেরেছেন, আমি ওই কথা কেউ ওনাকে আনতে পারে নাই। ওই কথাটা আমি বলার চেষ্টা করছি যে এটা আমি আমাদের গভর্নর সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে উনি দীর্ঘদিন পরে বাংলাদেশের পুঁজিবাজারের যে গুরুত্ব আছে এই জিনিসটা অনুধাবন করেছেন। এবং অনুধাবন করে উনি, আমি যতটা জানতে পেরেছি, শেখুল চৌধুরী সাহেবের মাধ্যমে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে উনি এখন একটা ভালো পুঁজিবাজার দেখতে চান, বলেছেন। কিন্তু এর আগে ওনার মনোভাবটা এরকম ছিল যে আসলে বাংলাদেশের অর্থনীতি পুঁজিবাজারে তেমন একটা কোনো ভূমিকা নেই, এরকম কথা উনি দু এক জায়গায় বলেছেন। কিন্তু আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে ওনার একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটের রেগুলেটর। শুধু রেগুলেটর বললে ভুল হবে, এটা ফ্যাসিলিটেটর অলসো। অর্থাৎ তারা বাংলাদেশে যে পুঁজিবাজার এবং মানি মার্কেট, যে দুটি মার্কেট আছে, এটাকে রেগুলেট করতে হবে, এটাকে সচল রাখতে হবে এবং কিভাবে বিনিয়োগ এখানে আসতে পারে সেই ব্যবস্থা করা। তা আমরা অত্যন্ত আশাবাদী। এখন যে কথাটি মাননীয় গভর্নর সাহেব বলেছেন যে হ্যাঁ, একটা সুষ্ঠু পুঁজিবাজার দরকার, এবং এইটার জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের যে বিষয়টি করা দরকার সেটা হচ্ছে কিছু নীতিগত সিদ্ধান্ত দিতে হবে, কিছু পলিসিগত সিদ্ধান্ত দিতে হবে, যে সিদ্ধান্তগুলি পুঁজিবাজারের পক্ষে যায়। তাই সেই বিষয়ে একটা বিষয় বোধহয় আপনারা লক্ষ্য করে থাকেন সবসময়, ওই যে ব্যাংকের এক্সপোজার লিমিটের কথা বলা হয়। আর এই যে ব্যাংকের যে এক্সপোজার লিমিট, অর্থাৎ আমরা দেখেছি সে 2010 সালে কি অবস্থা হয়েছিল, যেখানে আমাদের কথা ছিল মাত্র তাদের টোটাল ডিপোজিটের বা লায়াবিলিটির 10% বিনিয়োগ করবে, সেখানে বিনিয়োগ ইভেন 35% পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই যে হয়ে গিয়েছিল, এটা তো মনিটর করার কথা ছিল তখনই, যে না কি আসলে 10%-এর বেশি কেন যাচ্ছে। তো যখন 10% যাচ্ছে, 12% গেল, 15% গেল, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের অতটা শুভবুদ্ধির উদয় হয়নি। কিন্তু যখন 35%-এ গিয়েছে, মার্কেট যখন একেবারে বাবেল হয়েছে এবং অর্থাৎ সমস্ত ক্যাপিটাল এখন ক্যাপিটাল শেয়ার মার্কেটে যাচ্ছে, তখন বিষয়টাকে ঠিকমতো ধরা হলো এবং ধরাটার ইফেক্ট কিন্তু খুব খারাপ হয়েছিল। ওটাকে ধরেও যদি ওই সময় শাহজাহান ভাই, দুইজন দর্শক আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নগুলি করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আসলাম মোর্শেদ, আমি ইনভেস্টর ফোরাম অফ চিটাগাং এর কনভেনর বলছিলাম। জি, বলবেন। আমি প্রথমেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমার অবস্থান থেকে অনেকটা পিছনে আসছেন, ফিরিয়ে আসছেন। জি, কিন্তু আমার কথা হচ্ছে কি, 5টা বছর হয়ে গেছে, কিন্তু আপনি সময়টা লক্ষ্য করেন,
5টা বছর কিন্তু আমাদের জীবনের অনেকটা সময়। কত খারাপ সময় গেছে এই সময় এটা আপনারাই জানেন, যারা পুঁজিবাজারের সাথে আপনি সহ যারা আছেন সংশ্লিষ্ট আপনারা জানেন। তো এই 5টি বছরের পরে কেন এই সিস্টেমটাতে আসলেন তিনি? আমার কথা হচ্ছে অনেক দেরিতে ওষুধটা দিলেন না আমাদেরকে, আমাদের তো অনেক ক্ষয় হয়ে গেছে। জি জি জি, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আগে করতে পারতেন, এখন আস্থাহীনতার অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে যে আমরা কোনো কিছু বিশ্বাস করতে পারছি না। ইনশাআল্লাহ, জি আমি বুঝতে পেরেছি। বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমাদেরকে নিয়ে একটু ভাবুন, একটু সহানুভূতিশীল হন সবাই, এবং একটা সুন্দর একটা সিস্টেমে সবগুলো চলে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। যে আমাদের না, আরেকজন দর্শক আছে, আপনি লিখে রাখেন কোন প্রশ্ন। আরেকজন দর্শক আছেন, মাননীয় দর্শক, প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন ক্যাপিটাল মার্কেট নিয়ে যখন একটা ইনিশিয়েটিভ নিলেন, উদ্যোগ নিলেন, তখন কিন্তু আপনার এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর এটাতে উনি দৌড়ে চড়ে বসলেন। কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি কি মানে একটা সাস্টেইনেবল পুঁজিবাজার চান কিনা, এটাতে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আর আমাদের আরেকজন প্রিয় দর্শক আছেন, প্লিজ দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। সাইফুল ইসলাম, সাভার থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এতদিন পরে যে জিনিসটা উপলব্ধি করতে পারলো, এই জিনিসটা যদি তখন 2010 সালে উনি একটা নির্দিষ্ট সময় না দিয়ে ধীরে ধীরে করতো, তাহলে কি ওই কাজটা হতো না? এটা জি, তিনটি প্রশ্নই, জি জানাব আমি একটু শেখ চৌধুরী, response করি। তিনটি প্রশ্নই আপনারা উত্তর দিবেন। তিনটি প্রশ্ন মাননীয় গভর্নর সাহেবকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কাইন্ডলি যদি অনেক বলেন। অনেক ধন্যবাদ। আমি জি, দর্শকদেরকে কনসার্নের জন্য অভিনন্দন জানাচ্ছি, অবশ্যই। কারণ তাদের পার্টিসিপেশনটাই কিন্তু মার্কেটটাকে মানে অ্যাক্টিভ করবে। জি। একটা জায়গা হচ্ছে যে 2010 সালে যখন পরিস্থিতিটা তৈরি হলো, আমরা কিন্তু যারা আলোচনা করব, যারা বিষয়গুলো নিয়ে সামগ্রিক দেখব দেশের সব কিছু মিলে, আমাদেরকে কিন্তু বার্ডস আই ভিউতে দেখতে হবে, পাখির চোখ দিয়ে দেখতে হবে, সব কিছু দেখতে হবে একসাথে। ক্যাপিটাল মার্কেটও দেখতে হবে, মানি মার্কেটও দেখতে হবে, ইকোনমির সাইজ দেখতে হবে, ব্যাংকিং সেক্টরের সেফটি মেজারটা দেখতে হবে, ব্যাংকে স্মল সেভারদের ইনভেস্টমেন্ট আছে সেটা দেখতে হবে। সেই পয়েন্ট থেকে আমি বলবো যে আমি বাংলাদেশ ব্যাংককে ডিফেন্ড করছি না, কিন্তু তার পজিশনটাকে বলবার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু ছেলেরও বাপ মেয়েরও বাপ। জি। ওনারা মানি মার্কেটটাও দেখবেন, ক্যাপিটাল মার্কেটটাও দেখবেন, এবং ইকোনমির জন্য কোনো রকমের সমস্যা না হয়। এখন প্রশ্ন আসতে পারে যে 2010-এ হঠাৎ করে যে কথাটা আপনি বলেছেন, আমি এগ্রি আপনার সাথে, যে হঠাৎ করেই 2010-এ হঠাৎ করে একেবারে ক্রাশ প্রোগ্রামে গেল। এই জায়গাটাতে হয়তো আমি বলবো যে তাদের soft landing করতে পারবে, soft landing করতে পারবে। ক্র্যাশ ল্যান্ডিংটাই কিন্তু একটা প্রবলেম করেছে মার্কেটে। জি, জি, জি। এখানে একটা সফট ল্যান্ডিং হতে পারত। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের হয়তো নিজস্ব একটা ভিউ হয়তো এখানে আছে, যে আমি এই মুহূর্তে যদি রাশটা না টানি, হয়তো যে কথাটি উনি ওই দিন মিটিংয়ে বললেন রাউন্ড টেবিলে, যে আমি যদি ওই সময়টাতে ক্র্যাশ ল্যান্ডিংটা না করতাম, তাহলে হয়তো 2-3টা ব্যাংক, উনি পত্রিকায় এসে বলছেন যে 8-10টা ব্যাংক হয়তো পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারত। এটা হয়তো তখন উনি তাৎক্ষণিকভাবে মনে করেছেন, কিন্তু তার সাথে এখন আলোচনা এটাও হতে পারে যে 8-10টা ব্যাংকের এই ঝুঁকি অথবা 30-35 লক্ষ বিনিয়োগকারীর বিপদ, কোনটা প্রায়োরিটাইজ করব আমি। এই জায়গাগুলোতে অনেক সময় চয়েস থাকতে পারতেন, উনি মাঝামাঝি থাকতে এই পারতেন। জায়গাগুলোতে অনেক সময় চয়েসের প্রশ্ন জি, আছে। জি। আর আরেকজন দর্শক বলেছেন যে সাস্টেইনেবিলিটি, বাংলাদেশের যে কোনো রেগুলেটর আর্থিক খাতের সাথে যিনি সংশ্লিষ্ট, তিনি অর্থনীতির সাথে কোনোভাবে যদি তার কোনো সম্পৃক্ততা থেকে থাকে, ভালোই হোক মন্দই হোক, অর্থনীতির একটা দর্পণ হচ্ছে পুঁজিবাজার। পুঁজিবাজারের সাস্টেইনেবিলিটি ছাড়া আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। বিশ্বব্যাপী অর্থ সংস্থানের মূল ক্ষেত্র হচ্ছে পুঁজিবাজার, ব্যাংক নয়। ব্যাংক থেকে ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি কাম ফর ইনভেস্টমেন্ট। বেসিক্যালি দি ইনভেস্টমেন্ট মানি কামস ফ্রম দি ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট থেকে পুঁজি সংগ্রহ করে শিল্পায়ন হয়, শিল্পায়নের মধ্য দিয়ে কর্মসংস্থান হয়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, দারিদ্র্য দূর হয়। এগুলো কর্মসূচি আমাদের রাষ্ট্রীয়ভাবে আছে। এখন আমাকে দেখতে হবে কোন টুলটাকে আমি বেশি ব্যবহার করব। ইয়েস, আমরা যারা ক্যাপিটাল মার্কেটকে নিয়ে ভাবি, চিন্তা করি, বা আপনারা যারা এর মধ্যে প্লেয়ার হিসেবে আছেন, আমরা মনে করি ইয়েস, ক্যাপিটাল মার্কেট ইজ দি রাইট প্লেস টু টেক দ্য মানি অ্যান্ড ইট মেক মি মোর অ্যাক্টিভ। এটা পৃথিবীর সব জায়গায় প্রমাণিত হয়েছে। এবং আপনি যে আরো একটা কথা ওই দিন একজন আমাদের কথায় তুলেছেন, যে কমার্শিয়াল ব্যাংকগুলো কেন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যাবে, আমি মনে করি উনার এই ধারণাটা একপক্ষীয়। ক্যাপিটাল মার্কেটে কমার্শিয়াল মার্কেট বিশ্বব্যাপী ইনভেস্টমেন্ট করছে। আইসিআইসি ইন্ডিয়া
ইংল্যান্ড, ব্যাংক অফ ইংল্যান্ড প্রত্যেকেই সবাই, কিন্তু সবাই। ওয়ার্ল্ড ওয়াইড ক্যাপিটাল মার্কেট থেকে ইনভেস্টমেন্ট সেফ ইনভেস্টমেন্ট মনে করে। আমাদের এখানে একটা দুর্বলতা রয়ে গেছে, আমাদের বন্ড মার্কেটটা প্রমোট করে নাই। বন্ড মার্কেট প্রমোট করলে ফিক্সড ইনকামের যে স্কোপটা ছিল এইটা হয়তো স্মল সেভারদের জন্য একটা ভালো হতো, বা এখন শুধু আমরা ওই যে আপনার শেয়ারে ইনভেস্টমেন্ট করছি। এখন প্রশ্নটা হচ্ছে সাস্টেইনেবিলিটি এবং ক্রাশ ল্যান্ডিং। এই সফট ল্যান্ডিংটা যা গেছে আমাদের কি পড়ে থাকলে হবে না? উই আর দি রেজিলিয়েন্ট নেশন। আমরা কিন্তু রুখে দাঁড়াবার মতো ক্ষমতা বাঙালিরা রাখে। আমি মনে করি এখন থেকে আমাদের বিনিয়োগকারী ভাইরা দেখে শুনে, যে কথাটা ওই দিনও আসলো, যে আমরা কোন শেয়ারে বিনিয়োগ করব। যার 10 টাকা নাই, যার ব্যাংক অ্যাকাউন্ট স্টাক হয়ে আছে, তার শেয়ারের দাম যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সন্দেহ হবে। যে কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দেয়, তাদের মানে বেজ ভালো, ম্যানেজমেন্ট ভালো, তারা ফান্ডকে অন্য জায়গায় নিয়ে না যায়, এই জাতীয়, যেমন আপনি টাকা তুলবেন মার্কেট থেকে, এই যে সেকেন্ডারি মার্কেট থেকে টাকা তোলার প্রশ্ন অনেক সময় আসে, আপনারা আমি আলোচনা করেছি এখানে। শাকিল ভাই, আরো দুইজন প্রিয় দর্শক আছে, আমি আপনার কাছে আসবো শাহজাহান ভাই। আরো দুইজন দর্শক, প্রিয় দর্শক, জি আপনাদের নামটি বলে প্রশ্নটি করুন, লিখে রাখেন একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি কথা বলছি সোহাগ ব্যাপারী, জি বলুন। সভাপতি বাদন আন্তর্জাতিক রেডিও ক্লাব, গান্ধাসী নাঙ্গলকোট, কুমিল্লা থেকে। জি বলেন। জি, আপনাদের আমার স্যারদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে পুঁজিবাজারে অনেকে ব্যবসা করতে যায়, আর যারা বিশেষ করে শেয়ার বাজারে ব্যবসা করতে যায়, আর সরকারের কাছে অনেকেই হতাশা হইতেছে। অনেকজনের শেয়ার বাজারে টাকা মানে টাকা হারিয়ে তারা ভিটামাটি পর্যন্ত ছেড়ে দিতেছে। এখন আমার অনুরোধ রইল, তারা একটা আশা ভরসা নিয়ে পুঁজিবাজারে শেয়ার বাজারে ব্যবসা করতে চায় অনলাইনে। এখন সরকার যদি তাদের জন্য যদি কোনো তৎপরতা, যদি আন্তরিকতা হইতো, যারা শেয়ার বাজারে অনেকগুলো টাকা লস দিতেছে, এই ধরনের যদি তাদের প্রতি যদি তারা সরকার যদি তাদের প্রতি আন্তরিকতা হইতো, তারা অন্তত হতাশা না। জি জি, প্রিয় দর্শক আরেকজন আছেন সম্ভবত, যে আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনি জানছি 2010 সনে যেসব বিনিয়োগকারী ব্রোকার হাউস থেকে মার্জিন লোন নিয়ে 10 লক্ষ টাকার উপরে হাই মার্কেটে ইনভেস্ট করে কারসাজির কারণে নেগেটিভ ইকুইটিতে পড়ে এখন তারা ব্রোকার হাউসের সুদের বোঝা হয়েছে। এখনো তাদের সুদ বাড়ছে। সেক্ষেত্রে সুদ মওকুফের করে এসএসসি, ডিএসসি, সিএসসি বা মাননীয় সরকার মহোদয়ের তরফ থেকে ওই সমস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ করে সাহায্য করা প্রয়োজন। সেই ব্যাপারে সুদ মওকুফের বিষয়টির উপর কোন ব্যবস্থা বা বিবেচনা নিতে পারেন কি আপনারা? জি শাহজাহান ভাই, সব প্রশ্নগুলি মিলিয়ে আপনি যদি জি, উত্তর আমি বলতেন। প্রথমেই যে তিনজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের এবং পার্টিকুলারলি আমাদের মাননীয় গভর্নর সাহেবের যে মনোভাবে যে পরিবর্তন ঘটেছে, এই কথাটি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বহু চ্যানেলে বেশ কয়েকবারই বলেছি যে বাংলাদেশের পুঁজিবাজারে বর্তমান সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নেতিবাচক যে একটা মনোভাব। তা আমরা খুবই আশাবাদী যে ওই দিনের শেখ চৌধুরী সাহেবের যে গোল টেবিল বৈঠকে আমার মনে হয় উনি ওখানে বুঝতে পেরেছেন, এবং সেই জন্যই বোধহয় এই কথাটি উনি বলেছেন, ডিক্লারেশনটা দিয়েছেন যে বাজারে একটা বাংলাদেশে একটা ভালো ক্যাপিটাল মার্কেটের প্রয়োজন আছে, এই যে আমি এই জন্য ওনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনার ভিতরে এই শুভ বুদ্ধির উদয়টা ঘটেছে। আপনি কিন্তু একজন বিনিয়োগকারী প্রশ্ন করেছেন যে উনি আস্থা, আমি সেটাই বলছি, গভর্নর সাহেবের উপর আস্থা রাখা যায় কিনা। হ্যাঁ, এখন সেইটাই আমার প্রশ্ন যে সেদিন যেহেতু এই কথাটা উনি বলেছেন, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটকে বা শেয়ার মার্কেটকে একটা ভালো অবস্থানে নিয়ে আসার জন্য যে পলিসিগত যে সিদ্ধান্তগুলি দরকার, সেই সিদ্ধান্ত ওনাকে নিতে হবে, এবং উনি যে কথা বলেছেন সেটাকে ওনার কর্মকাণ্ডের মাধ্যমে রিফ্লেকশন প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি আসলে পুঁজিবাজারের ভালো চাই, এবং সেই জন্য যে নীতিগত বিষয়গুলি আছে সেগুলি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে বসে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, আপনার মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে, অর্থাৎ যারা এই ক্যাপিটাল মার্কেটের প্লেয়ার এবং রেগুলেটর, তাদের সঙ্গে আলাপ করে তাদেরকে বন্ধু হিসেবে নিতে হবে যে আসলে তারা কি চায়। এটা কিন্তু একটা শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষে এটা করা সম্ভব না। এই সমস্ত প্রতিষ্ঠান, গভর্নর সাহেব কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ইডরা, ইন্স্যুরেন্স অফ ডেভেলপমেন্ট কোম্পানি যারা আছে আর কি, সব কিছুর সমন্বয়ে কাজটি করার কথা উনি বলেছেন, যে একটা সমন্বয় কমিটি করা হয়েছে, এবং এটা এই সমন্বয় কমিটিকে উনি গুরুত্ব দিয়েছেন। এই কমিটিটা কিন্তু আগেও ছিল এবং মাঝে মধ্যে এই কমিটি বৈঠক হতো,
কিন্তু আমার মনে হয় জানি না পরবর্তীতে বৈঠকগুলোর নিয়ম অনুযায়ী হয়েছে কিনা বা রেগুলারলি হয়েছে কিনা। যদি হতো এবং এখানে যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ইডরার কথা বললেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, এদের কথাটাকে ওইভাবে মূল্যায়ন করা হতো বা তাদের কথা শোনা হতো, তাহলে কিন্তু অবস্থা হতো না। সম্ভবত আরেকজন বিনিয়োগকারী ভাই অথবা দর্শক, আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, প্লিজ আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি সাজ্জাদ বলছি মতিঝিল থেকে। জি জি, আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে শাকিল সাহেব আছেন, আমরা পরশুদিন দেখলাম ওনার ইয়ার একটা গোল টেবিল আলোচনা অনুষ্ঠান হয়েছে। তা আমার কথা হচ্ছে কি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বললেন যে 2010 সালে এই পদক্ষেপ না নিলে 8 থেকে 10টি ব্যাংক ধসে পড়ে যেত। তো শুধু শেয়ার মার্কেট কেন, আমরা তো দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে ধস এখনো চলছে, পুরো ওভারঅল ব্যাংকিং সেক্টরে। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের কাজ কি ব্যাংকিং সেক্টর দেখা না শেয়ার মার্কেট দেখা? আপনারা যখন গোল টেবিলে বসেন তখন সবাই বাংলাদেশ ব্যাংককে এতটা ভয় পেয়ে এতটা নতজানুভাবে আপনারা কেন কথা বলেন? আপনারা সাজ্জাদ ভাইয়া, সাজ্জাদ আমি বুঝতে পেরেছি আপনার এটা বলবো যে না, ভয় পাওয়ার কিছু নেই। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মাহবুবুর রহমান। আমি যেহেতু আপনাদের ইয়েতে আপনার কোনো নির্দিষ্ট কোম্পানি সম্পর্কে বলা উচিত না, তারপরেও বলতে হয়। যেমন একটা গ্রুপের কোম্পানি প্রথম আসছিল আয়ন স্পিনিং, তারপরে ফ্যামিলি টেক্সটাইল, তারপরে আসছিল আপনার পার কেমিক্যাল। দেখেন প্রত্যেকটা কোম্পানির অবস্থা খারাপ। পার কেমিক্যাল রিসেন্টলি আসছিল, তার ইফিএস ভালো, 2 বছর তারা ডিভিডেন্ড ভালো দিচ্ছে, তারপরে আপনার এনইবি ভালো, সবকিছু ভালো, তারপরেও কোম্পানিটা রেজ করতেছে না। তার কারণটা কি একটু যদি বিস্তারিত বলেন। আচ্ছা জি, আরেকটি প্রশ্ন আছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম আনোয়ার হোসেন বাহার। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, ব্যাংকের মধ্যে যে সমস্ত ব্যাংকগুলো এক্সপ্লোজার লিমিট অ্যাক্সেস করছে, এগুলির নামটা কি একটু বলা যাবে? না, ওই নামগুলি আমরা পাইনি। ধন্যবাদ আপনাকে। আমি একটু রেসপন্স করে তিনটা জায়গাতে। একটা জায়গাতে সাজ্জাদ সাহেবের একটা প্রশ্ন আসছে যে উনি বলেছেন যে আপনারা ভয় পান কেন। না, ওই কথাটাই আমি বলতে চাচ্ছি। উনি বলছেন যে এখানে ভয় বা সাহসের কিছু না, বিষয়গুলোকে আমরা একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিষয়গুলো নিয়ে কাজ করছি। যেমন ক্যাপিটাল মার্কেট কেন আগাচ্ছে না, কেন রিয়েল এস্টেট আগাচ্ছে না, সেই উদ্দেশ্য করেই কিন্তু সেখানে কিন্তু ওই দিন আমাদের রাজুকের চেয়ারম্যান আসার কথা ছিল, রিয়েল এস্টেটের লোকজনও এসেছেন। তো আমাদের বক্তব্যগুলো হচ্ছে, এবং এনবিআর এর যে ট্যাক্স অথরিটির আপনি যে মেম্বার পলিসি যিনি উনি এসেছিলেন, আমাদের টার্গেটটা হচ্ছে কেন সমস্যাটা কোথায় হচ্ছে এইগুলোকে ডিটেক্ট করা। এখানে উন্নততম শির বলে আমার খুব মাথা উঁচু করে কিছু বলবারও নেই, বিষয়গুলোর রিয়েলিটিটা কি আমরা এইগুলোকে ডিটেক্ট করবার চেষ্টা করেছি। আপনারা সকলেই ছিলেন, আলোচনাগুলো করেছেন। আমরা দেখলাম যে ক্যাপিটাল মার্কেটটা একটু নেগলেক্টেড হয়ে গেছে রেগুলেশনে। এই নেগলেক্টটাকে উইথড্র করবার জন্য যেটুকু পেস দরকার, যেগুলো আলোচনাগুলো করবার দরকার, একটা নিরপেক্ষ অবস্থান থেকে যেগুলোকে বলা দরকার সেটা বলবার চেষ্টা করেছি। আপনারা খেয়াল করে থাকবেন, সাজ্জাদ সাহেবের অবগতির জন্য বলি, ওদিন কিন্তু দুটো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম, একটা হলো ক্যাপিটাল মার্কেট, একটা রিয়েল এস্টেট। অনুষ্ঠানটা হলো 5 তারিখে। আপনি খেয়াল করে থাকবেন সাজ্জাদ সাহেব, 6 তারিখেই কিন্তু রিয়েল এস্টেটের ব্যাপারে যে ব্লক ছিল ওটা উইথড্র হয়ে গেছে। এবং ক্যাপিটাল মার্কেটেরও যে সকল রিমেডিস দরকার, আমরা যেগুলো বলেছি, এক্সপোজারের কথা বলেছি, ব্যাংকের পজিশনিং এর কথা বলেছি, আমরা ডেফিনিশন চেঞ্জের কথা, এবং এই যে আপনার এই যে কি রিপোর্টিং সিস্টেমের মধ্যে যে ক্লারিক্যাল যে প্রসেসগুলো আছে ওখানে কিছুটা আবার একটু রেটিফিকেশন, আমাদের হয়তো একটু কারেকশনের প্রশ্ন আসবে, এগুলো কিন্তু গভর্নর সাহেব শুনেছেন। এবং আমরা কিন্তু ওখানে যারা বুদ্ধা ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেই কথাগুলো বলেছেন যে এই জায়গাগুলো কারেকশন করা দরকার। রিয়েল এস্টেটটা তাৎক্ষণিকভাবে করা গেছে 6 তারিখে, কিন্তু আপনারা পত্রপত্রিকা আজকেই দেখবেন, পত্রিকায় এসছে যে ওই অনুষ্ঠানের সুবাদে এখন প্রবাসীরা বিনিয়োগ করতে পারবেন, এবং প্রবাসীরা বিনিয়োগ করা মানে হচ্ছে ওই সেক্টরটা আবার এগিয়ে যাবে। তার মানে এখানে রিয়েল এস্টেটের দায়িত্ব বেড়ে গেল। ওনারা কিন্তু এখন ফেক জিনিস যেন না করেন, কারণ কিছু কিছু ফেক জিনিসের কথা ওই দিন এসছে। ক্যাপিটাল মার্কেটেও সেম জিনিস। ক্যাপিটাল মার্কেটেও যে বিষয়গুলো আছে, এক্সপোজারের বিষয় আছে, ব্যাংকগুলোর পজিশনিংয়ের বিষয় আছে, নতুন ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো কেন আসছে না, বন্ড কেন আসছে না, এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বন্ড কথাগুলো এসছে, এইগুলো কেন করা যায় না, আরইআইটির কথা বলা হয়েছে, এই বিষয়গুলো আমরা চিহ্নিত করেছি। এখন এগুলোকে একটু প্রেস করতে গেলে একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি আপনারা সকলে একমত থাকেন। আর আমি আরও একটা জিনিস আমার ইনভেস্টরদেরকে বলবো, যে ব্যাংক যে টাকাটা ইনভেস্ট করে সেটা কিন্তু কোনো না কোনোভাবে আরেকজন ইনভেস্টরের টাকা, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নয়। সুতরাং তার সেফটি মেজারটা কিন্তু ব্যাংকের রেগুলেটর নিবে, এটাই স্বাভাবিক। আমরা কেন শুধু 50 বা 60টা ব্যাংকের উপরেই নির্ভর করবো? নট নেসেসারিলি। আমাদের কি দেখতে হবে অন্য ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো কী করছে, আমরা ফরেন ফান্ড পুল করতে পারছি কিনা। আমরা ওই দিন যেটাকে করবার চেষ্টা করেছি যে এক
কোটি প্রবাসী দেশের বাইরে আছেন। এই প্রবাসীদের ইনভেস্টমেন্টটাকে আমরা যদি প্রপারলি এখানে আনতে পারি, ব্যাংকগুলোকে আমরা বলবো তোমাদের আসার দরকার নেই। 1 কোটি প্রবাসী যদি $100 করে যদি মাসে ইনভেস্ট করে এই ক্যাপিটাল মার্কেটে, আপনি দেখেন কত কোটি টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট হবে। আমরা ওই জায়গাতে আনতে চাই। শাহজাহান ভাই, জি না, আমি ওনার ওই প্রশ্নটা, বিনিয়োগকারী কিন্তু আস্থা রাখতে পারছেন না। হ্যাঁ, ওইটাই বলছি যে আস্থা রাখতে পারছে না বলেই কিন্তু আজকে আমাদের ভিতরে এত হতাশা, এবং আমরা বিভিন্ন প্রশ্নকর্তার কাছ থেকে একটা প্রশ্নই বেশি করে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা। তা আমরা সেই জন্য আমি প্রথমেই কিন্তু শেখুল চৌধুরী সাহেবকে একটা ধন্যবাদ দিয়েছি যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তাকে এখানে আনা হয়েছে, এবং আমার মনে হয় তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে উনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের প্রয়োজন আছে, এইটা অনেক পর হইলেও বুঝতে পেরেছেন। কিন্তু এই বোঝাটা যেন ওনার কন্টিনিউ করে। আমরা এই জিনিসটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতিকে যদি আমি সুগঠিত করতে চাই বা এটাকে যদি চাঙ্গা করতে চাই, এবং আমরা যে মধ্যম আয়ের কথা বলছি সেখানে পৌঁছাতে চায়, বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো বিকল্প নেই। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট থেকে টাকা সংগ্রহ করতে হবে। ক্যাপিটাল মার্কেট থেকে টাকা সংগ্রহ করতে গেলে কস্ট অফ ফান্ড কিন্তু কম হয়, কিন্তু ব্যাংক থেকে, হ্যাঁ, আর ব্যাংকের থেকে আমি যদি টাকা রেইজ করতে চাই সেখানে ইট ইজ অ্যারাউন্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমাদের এখন 15 to 16% হয়ে যায়। তা আমি যদি স্বল্প খরচে এবং মানুষের কাছে যে টাকা পড়ে আছে, আইডেল টাকা পড়ে আছে, সেই টাকাগুলিকে পুল করে নিয়ে আসতে পারি এই ক্যাপিটাল মার্কেটে, তাহলে তো আমার কোনো ক্ষতি নেই। এবং সেই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে বেশি অ্যাটেনশন দিতে হবে। আমরা এই মুহূর্তে আশা প্রকাশ করব, এবং আমার মনে হয় যারা প্রশ্ন করেছেন ওনারা ওই একই জিনিস আশা করবেন, যে উনি যে ঘোষণাটা দিয়েছেন বাংলাদেশের পুঁজিবাজারের কে সুন্দর একটা অবস্থানে নিয়ে আসার জন্য, শক্তিশালী করার জন্য, যে পলিসিগত যেখানে যেখানে ত্রুটি রয়ে গেছে, যেখানে যেখানে সমন্বয়ের অভাব রয়ে গেছে, সেইগুলি দূর করতে হবে। সেইগুলি দূর করতে পারলে আমার মনে হয় লোকজন আবার মার্কেটে আসবে। উদাহরণ হিসেবে আমি বলি, এখন দেখেন মার্চেন্ট ব্যাংকগুলি টোটালি বলবো যে আমি এটা ইনঅ্যাক্টিভ বলা যেতে পারে, ওদের তো ফান্ডই নেই। হ্যাঁ, এখানে মোর দ্যান 55 মার্চেন্ট ব্যাংকস আর ওয়ার্কিং, তাই না? এর মধ্যে কিছু আছে ব্যাংকের সাবসিডিয়ারি আসে, কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট মার্চেন্ট ব্যাংক হিসেবে। মার্চেন্ট ব্যাংক হচ্ছে বাংলাদেশ যে কোনো দেশের ক্যাপিটাল মার্কেটের মূল শক্তি। সেই মার্চেন্ট ব্যাংক যদি আমাদের এভাবে ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে তো আমরা শেয়ার মার্কেটকে করতে পারবো না। আরেকজন দর্শক আছেন, প্রিয় দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের যে বলুন এটা ছিল আর কি, আমি বিষয়টা হচ্ছে কি, পুঁজিবাজারের যে অনেকগুলি কি দাবি দেওয়ার একটা বিষয় নাকি, যে যেমন গত কিছুদিন আগে ওই যে ব্যাংকের যে এক্সপোজার লিমিট, ওইটা মোটামুটি একটু তুলে নিবে, এই কারণে মোটামুটি একটু সূচকটা বাড়ছে, মার্কেট একটু ভালো হয়েছে। দেন গতকালকে যে বিষয়টা হচ্ছে, এই গভর্নর সাহেব যে বলল যে আপনারা প্রয়োজনে অল্টারনেটিভ একটা ইয়েতে যান, পেড আপ ক্যাপিটাল বাড়াইয়া, হ্যাঁ, তাদের যে সমন্বয় ওইটা একটু ইয়ে করার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে কি, আসলে পুঁজিবাজার কি একটা দাবি দেওয়ার বিষয় নাকি, যে হ্যাঁ আমরা যদি এমন একটা দাবি আছে এটা যদি করি, তাহলে মার্কেটটা যদি ডাউন করি তাহলে আমাদের দাবিটা পূর্ণ করবে, আর যদি মার্কেট যদি আমাদের চাহিদা অনুযায়ী ইয়ে হয় তখন মার্কেটের সূচক বাড়বে। জি জি, আমরা বুঝতে পেরেছি যে আসলে পুঁজিবাজার দাবি দেওয়ার কোনো জায়গা না, এটা কিন্তু দাবি দেওয়ার কোনো জায়গা না। যে আরেকজন দর্শক আছে, প্রিয় দর্শক, নামটি বলে প্রশ্নটি করুন। চট্টগ্রাম তাহের বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, বিনিয়োগকারী আস্থা কিভাবে আসবে? 5 বছর আগে স্বয়ং মাননীয় অর্থমন্ত্রী সহ বলে ফাটকা বাজার, 5 বছর পরে ওদের বোধ হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের যে এই তারা যে সমস্ত এক্সপোজার লিমিট ক্রস করেছিল ব্যাংকগুলো, ওদেরকে কি পানিশমেন্ট দিতে? জি প্রিয় দর্শক, আমি রকিবুর রহমান, আমি একটি কথার উত্তর দিতে চাই, যেটা হলো যে 2010-এ বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে কাজটি করেছেন সেটা সঠিক ছিল কিনা সেই ব্যাপারে আমি কোনো বিতর্কে যাব না। সেই জন্য এটা যদি আমাকে বিতর্কে যেতে হয়, তাহলে পুঁজিবাজার নিয়ে যে আমরা কাজ করছি, এই পুঁজিবাজারের কাজের যে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, আমরা এখন এটা চাচ্ছি না। আমার প্রথম কথা হলো, যেটা আমি একটু বলতে চাই, আমার প্রিয় অতিথির সাথে আমি একটু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে পুঁজিবাজারের সম্পর্কে একটা দিক নির্দেশনা দিয়েছেন। উনি একটি শক্তিশালী গতিশীল পুঁজিবাজার চেয়েছেন। কেন চেয়েছেন? উনি বলেছেন যে আমার অবকাঠামো খাতে, পাওয়ার এবং এনার্জি খাতে আমার প্রচুর বিনিয়োগের প্রয়োজন, যদি আমি দারিদ্র্য বিমোচন করতে চাই, যদি আমি 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত করতে চাই। টাকাটা কোথেকে আসবে? টাকাটা আসার, এই টাকা সংগ্রহ করতে পারে একমাত্র পুঁজিবাজার থেকে, একটি শক্তিশালী পুঁজিবাজার থেকে। এবং এই শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার জন্য উনি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে বলেছেন। এবং ইনি এটাও বলেছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার যে অভিজ্ঞতা, যেখানে তারা সফল হয়েছে,
তাদের সফলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে বলেছে। এবং শুধু সেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন না, আমি মনে করি বাংলাদেশ ব্যাংকও যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জকে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন এবং মিশন, সেই ভিশন এবং মিশনকে কার্যকরী করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি বাংলাদেশ ব্যাংকের 2010 সালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তর আমি পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না। আমি বলতে চাই, যদি ওনাদের সবাই বোধোদয় হয়ে থাকে, ওনারা যদি একটি শক্তিশালী এবং ভালো পুঁজিবাজার চান, তাহলে ওনাদেরকে প্রমাণ করতে হবে বিভিন্ন কাজের মাধ্যমে যে অ্যাকচুয়ালি সত্যি আমরা একটি স্থিতিশীল এবং শক্তিশালী পুঁজিবাজার চাই। জনাব শাহজাহান, আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি, আপনি হয়তো এটা টেকনিক্যাল কারণে বলতে পারছেন না 2010 সালের সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন একাডেমিশিয়ান হিসেবে আমার যেটা ব্যক্তিগত অভিমত, ওই সময় সিদ্ধান্তটা সঠিক ছিল না। আমি বিতর্কে যেতে চাচ্ছি না, এটি আরো ঠিকই আছে, ওই সময় সিদ্ধান্তটা সঠিক ছিল না। তবে আমি আরেকটা সুখের খবর বলতে চাচ্ছি, যেটা আমরা এই মুহূর্তেই বললাম, যে উনি 5 বছর পরে হলেও কিন্তু বুঝতে পেরেছেন যে না, আসলে বিষয়টা ওনার একটা ভুল ধারণা। এই ভুল ধারণাটা যে ওনার ভেঙেছে, এই জন্য ওনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং এই জন্য আমরা এখন থেকে বারবার, আমি বিনিয়োগকারীরা যে সমস্ত প্রশ্ন করেছেন, যে সমস্ত বিষয় উত্থাপন করেছেন, সেখানে কিন্তু কথায় একটাই, সেটা হলো যে এদেশের পুঁজিবাজারে মানুষের বিনিয়োগ আনতে হলে তাদের আস্থা সৃষ্টি করতে হবে। তবে আপনি যে কথাটি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন, এখন যদি এই দিক নির্দেশনাটাকে মাথায় রেখে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে মনোভাবটা ছিল পুঁজিবাজার সম্পর্কে, সেই মনোভাবটা যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে আমরা আশা করি এটার একটা পরিবর্তন হবে, অবশ্যই, এবং সেটাই আমাদের কাম্য। জনাব শাকিল চৌধুরী, উনিও যে কথাটা বলছেন এবং দর্শকরা যে কথাগুলো বলছেন, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে 2010 সালে যা হয়েছে, আমি বলেছি যে 2010 সালে বাংলাদেশ ব্যাংক কিন্তু ছেলেরও বাপ মেয়েরও বাপ, তাকে ব্যাংকগুলোকে প্রথমে রক্ষা করতে হচ্ছে। উনি যে কথাটা ওই দিন বললেন, উনি বললেন যে আমি যদি ওই সময় শক্ত না হতাম, অনেক সময় মা বাবাকেও কঠোর হতে হয়, অস্বীকার করতে হয়। আমি যদি বলি, সেটা তো আপনি সফটলিও করতে পারেন। এটা ইউরোপে 7 বছর সময় দিয়েছিল। আমি তো সেই কথাই বলছি, আমার যে কথা একটাই ছিল। আমি কথা সেটা আমি এটা প্রথমেই বলেছি যে এই আলোচনাটা এখানে যদি আমরা শুরু করি আবার নতুন করে, তাহলে আমরা এগোতে পারবো। আমাদের ওই জায়গাটায় হয়তো এক সময় বিবেচিত হবে যে 2010 এর সিদ্ধান্তটা এক সময় ইতিহাস এটার একটা মূল্যায়ন করবে, যে 2010 সালের সিদ্ধান্তটা কি ছিল। এখন আমরা যে সামনে এগোতে চাই, 2015-তে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন তিনি পলিসিতে একটা ভাইব্রেন্ট এবং একটা স্টেবল ক্যাপিটাল মার্কেট চান। উনি বলেছেন শক্তিশালী অর্থনীতির জন্য একটি শক্তিশালী পুঁজিবাজার দরকার। এইটাকে যদি আমরা ফোকাস করে যাই, আরো একটা কথা পাশাপাশি বলেছেন যে 2010 সালে ব্যাংকগুলোর এক্সপোজারের যে পরিস্থিতি হয়েছিল, তারা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এখন উনি বলছেন 2015-তে যে ব্যাংকগুলোকে ওই সময় প্রোটেকশন দিতে গিয়ে এখন কিন্তু আমরা দেখছি এক্সপোজারের যে পরিস্থিতি, এটা কিন্তু 3-4টা ব্যাংক ছাড়া বাকি সবাই মোটামুটি কভার করে আসছে। তাও উনি কতগুলো পথ দেখাই দিয়েছেন। না, তারপরে পথ দেখিয়েছে শুধু নয়, তারপরেও বলেছেন যে রেগুলেশন তারপরেও তো আছে। এবং আপনি শুনেছেন হয়তো, আমি নিজে বলেছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো বায়বীয় প্রতিষ্ঠান নয়, এগুলো মানুষ দ্বারা পরিচালিত, মানুষের মেধা দিয়ে পরিচালিত, মানুষের কল্যাণের জন্য পরিচালিত। সেটার একটা মানবিক দৃষ্টিভঙ্গিও থাকতে হবে। এইখানে যে টোটাল মানবিক একটা দৃষ্টিভঙ্গি, সেখানে সময় অনেক কম। জি, সাধারণ এই প্রসঙ্গে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, জাস্ট 1 মিনিট, এই 50 সেকেন্ড বলেন। সেটা হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংকের অ্যাটিটিউড পরিবর্তন হয়েছে, আমরা দেখছি, এটা একটা ভালো লক্ষণ। আর একটি ভালো লক্ষণ হচ্ছে, আমরা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকগুলিতে কিন্তু প্রায় 1,20,000 কোটি টাকা আইডেল পড়ে আছে। এই টাকাগুলিকে কিভাবে আমরা ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে পারি, সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে একটা পলিসিগত সিদ্ধান্ত নিতে হবে। আপনি ওই যে এক্সপোজারের যে বিষয়টা বলেছেন, এক্সপোজারের বিষয়টা আমরা ক্যাটাগরিক্যালি আলোচনা করেছি আমরা যখন আলোচনায় বসছি, এবং ওইটার এক্সপোজারের একটা অ্যাডজাস্টমেন্টের যদি একটা আমরা ফর্মুলা বের করে ফেলতে পারি, ওখান থেকে ব্যাংকগুলো কিন্তু আরো কিছু সুযোগ পাবে ইনভেস্টমেন্টের জন্য। যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আরো কিছু ব্যাংকের সুযোগ হয়ে যাবে ইনভেস্টমেন্ট করবার, বাজারকে স্থিতিশীল বাজারকে করবে, এবং বাজারে স্মল ইনভেস্টররাও আরো আসবে আমরা মনে করি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কোনো বিতর্কে না গিয়ে, বাংলাদেশ ব্যাংকের সেই সিদ্ধান্ত কী ছিল না ছিল সেই বিতর্কে না গিয়ে, আগামী দিনে আমরা কীভাবে পুঁজিবাজারকে স্থিতিশীল করতে পারি, ভালো করতে পারি, এবং পুঁজিবাজারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন এবং মিশন কার্যকরী করতে পারি, সবাই মিলে আমরা আসুন একসাথে কাজ করি। আমি মনে করি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, বিনিয়োগকারী সবাই মিলে আসুন একসাথে কাজ করি, এবং একসাথে কাজ করলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা একটি স্থিতিশীল পুঁজিবাজারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের হতাশ হওয়ার কিছু নাই যদি আমরা সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময় বিনিয়োগ করি। সঠিক জায়গায় সঠিক সময় যদি সঠিক সময় যদি বিনিয়োগ করি। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও ইনশাল্লাহ একই সময় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।